আসসালামু আলাইকুম। আমরা আজকে পরবর্তী টপিক পিএইচ এটা দেখব। সো পিএইচ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের জন্য। পিএইচ এত গুরুত্বপূর্ণ যে এখান থেকে তুমি প্রশ্ন পাবাই। মানে পিএইচ থেকে তুমি যেখানেই পরীক্ষা দাও কোথাও না কোথাও প্রশ্ন তুমি পাবাই। দ্যাটস ওয়াই পিএইচ নির্ণয় তোমাকে ভালো করে শিখতে হবে। তো পিএইচ এর ক্ষেত্রে পিএইচ বেসিক কি বলে, কিভাবে করতে হয় আমরা একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করি। পিএইচ এর ক্ষেত্রে এই পিএইচ নির্ণয় যখন তুমি শিখবা তখন এটাকে ভেঙে ভেঙে তোমাকে কয়েকটা স্টেজে শিখতে হবে। লাইক দেখো, যখন আমরা পিএইচ বের করতেছি এই পিএইচ এর দুইটা পার্ট। একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড ক্ষারের পিএইচ, স্ট্রং অ্যাসিড ক্ষারের পিএইচ, আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড ক্ষারের পিএইচ। এই দুইটা পার্ট। তো আমরা যদি এখন শক্তিশালী অ্যাসিড ক্ষারের পিএইচ দেখি, তাহলে শক্তিশালীর ক্ষেত্রে আমরা অ্যাসিডের পিএইচ বের করতে পারবো, আবার আমরা বেজ এইটার পিএইচ বের করতে পারবো। দুর্বলের ক্ষেত্রেও আমাদের দুর্বল অ্যাসিড এবং দুর্বল বেজ এই পার্টটা আছে, এগুলার ক্ষেত্রে আমরা পিএইচ বের করতে পারবো। তো দুর্বল এবং শক্তিশালী এই দুইটার ভিতর পার্থক্য কি তোমরা জানো? দেখো, দুর্বল মানে যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, যাদের বিয়োজন মাত্রা আছে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দুর্বলের পিএইচ পাবো। আর শক্তিশালী মানে কি? শক্তিশালী মানে হচ্ছে যারা 100% বিয়োজিত হয়। 100% বিয়োজিত হয় মানে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, তাদেরকে আমরা শক্তিশালী বলি। যেমন ধরো, আমরা যদি শক্তিশালী অ্যাসিডের কথা চিন্তা করি, যেমন H2SO4, সালফিউরিক অ্যাসিড 100% বিয়োজিত হয়, শক্তিশালী অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো সব শক্তিশালী অ্যাসিড। বেজের ক্ষেত্রে শক্তিশালী বেজ কারা? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সব আমাদের শক্তিশালী বেজ। দুর্বলের ক্ষেত্রে দুর্বল অ্যাসিড বলতে যেমন দেখো ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড এর একটা দুর্বল অ্যাসিড। দুর্বল বেজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা দুর্বল বেজ। এই ধরনের শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী বেজ, এগুলা ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে পিএইচ বের করতে পারি। তো এগুলো হচ্ছে আমরা ক্যাটাগরাইজ দেখলাম যে দুর্বল এবং শক্তিশালী উভয় ক্ষেত্রে পিএইচ বের করা সম্ভব। এই হচ্ছে আমাদের দুর্বল এবং শক্তিশালী এগুলোর ক্ষেত্রে ক্যাটাগরি। বাট পিএইচ বের করবা কিভাবে? পিএইচ বের করার জন্য আমাদের দুইটা ফর্মুলাই এনাফ। একটা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়ন এইটার ঘনমাত্রা। আর পিওএইচ যদি বের করো তাহলে মাইনাস লগ অফ হাইড্রক্সিল মাইনাস আয়ন এইটার ঘনমাত্রা। এই দুইটাকে তুমি যখন পাবা তখন পিএইচ এবং পিওএইচ এই দুইয়ের সমন্বয়ে আসবে হচ্ছে 14। এই দুইকে তুমি অ্যাডজাস্ট করতে পারবা। এই দুইকে অ্যাডজাস্ট করলে দেন তুমি হচ্ছে পিএইচ এবং পিওএইচ এই দুইটাকে অ্যাডজাস্ট করে সবকিছু মেনটেন করতে পারবা। সো কি আছে? একটা হচ্ছে পিএইচ আছে, একটা হচ্ছে পিওএইচ আছে। সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এখন এই যে বেসিকটা আমি তোমাকে দেখালাম, এইটা ব্যবহার করে তোমাকে ম্যাথ করতে হবে। তো একটা করে আমরা ম্যাথ করা শুরু করি। তো প্রথমেই আমরা শক্তিশালী অম্লের পিএইচ এই পার্টটায় আসবো। শক্তিশালী অম্লের পিএইচ এই পার্টটায় আসবো। তো শক্তিশালী অম্লের ক্ষেত্রে আমাদের যে কয়টা শক্তিশালী অম্ল আছে সেগুলা ধরে ধরে একটার পিএইচ বের করা লাগবে। লাইক দেখো, শক্তিশালী অম্লের ক্ষেত্রে আমরা যদি বলি যে 0.1 মোলারিটি HCl এর পিএইচ কত, এইটা যদি আমার জিজ্ঞেস করে তাহলে আমরা জানি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়ন এইটার ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা 0.1। 0.1 মানে কত? 1/10 মানে 10⁻⁻1। তো তোমার হচ্ছে ইয়ার ক্ষেত্রে যেটা হয়, লগের ক্ষেত্রে যেটা হয়, যেটা পাওয়ার আছে সেটা সামনে আসে, তাহলে মাইনাস অফ -1, আর এখানে হয় হচ্ছে আমার log 10। ক্যালকুলেশন করলে 1 × 1 মানে আমাদের রেজাল্ট আসে 1। এইটা আমরা বের করলাম কি এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে তার ক্ষেত্রে। এখন সেম জিনিস এইটা যদি আবার এরকম আসতো, প্রশ্নটা যদি এরকম আসতো 0.001 মোলারিটি HCl এর পিওএইচ বের করো। দেখো, আমার চাইছে পিওএইচ বাট দেয়া আছে HCl, তাহলে HCl থেকে আমি কিন্তু পিএইচই পাবো। সো আমি এখান থেকে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ 0.001 মোলারিটি এটা বসাবো। তাহলে এখানে বসাইলে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে পয়েন্ট আছে না? পয়েন্টের পরে কয়টা ঘর? 3টা ঘর, মানে 1/1000 হবে। তার মানে ভালো করে খেয়াল করলে মাইনাস লগ অফ 10⁻³ পাওয়া যায়। কি পাওয়া যায়? 10⁻³ 3 সামনে আসে, সো এখান থেকে 3
log 10 আসে, ক্যালকুলেশন করলে এখান থেকে আমি রেজাল্ট পাই 3। এই যে রেজাল্ট 3 পাইলাম, এটা আসলে কিসের ভ্যালু? পিএইচ এর ভ্যালু। তাহলে পিওএইচ এর ভ্যালু কত হবে? 14 - 3 ক্যালকুলেশন করলে 11। এই হচ্ছে আমাদের কাহিনী। 14 - 3 ক্যালকুলেশন করলে 11 আসে। এই 11 হচ্ছে আমার পিওএইচ এর ভ্যালু। তাহলে প্রথমে আমি পিএইচ পেলাম, তারপরে আমি কি পাইলাম? পিওএইচ। এখন দেখো এই সেম জিনিস যদি এরকম হয়, এই সেম জিনিস যদি এরকম হয়, ক্যালকুলেশন করতে দেয় 0.002 H2SO4 এর পিএইচ কত, ঠিক আছে? এবার এটার জন্য কিভাবে বের করব? দেখো এই জায়গাতে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি ভাঙি, এই সালফিউরিক অ্যাসিড ভেঙে যে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং SO4 2 মাইনাস আয়ন বিয়োজিত করতে পারে। আগে কিন্তু আমাদের হাইড্রোজেন আয়ন সবগুলোর ক্ষেত্রে একটা করে ছিল, বাট যেহেতু এখন দুইটা ছাড়তে পারে, সো এখানে আমরা তুল্য সংখ্যা বসাতে পারবো 2। তো আমরা যখন এখন পিএইচ বের করতে যাব, তখন মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাকে সি বলবো এবং এই তুল্য সংখ্যা ই বলবো। তাহলে এখন যদি ক্যালকুলেশন করো, মাইনাস লগ অফ সি মানে ঘনমাত্রা, ঘনমাত্রা কত দেয়া আছে? 0.002 ইন্টু তুল্য সংখ্যা কত দেয়া আছে? 2। এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। এইটাকে এখন ক্যালকুলেট করতে হবে। এখন বলো এটাকে ক্যালকুলেট কিভাবে করব? খুব সিম্পল। এই এই যে 0.002 আছে না, এটাকে লেখা যায় 2 ডিভাইডেড বাই পয়েন্টের জন্য 1, 1 এর পরে 3টা ঘর ইনটু 2, এটা লেখা যায়। ভালো করে খেয়াল করো, মাইনাস লগ অফ উপরে আমরা 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 এটা নিতে পারি, 4 ইনটু 10 টু দি পাওয়ার -3। এবার প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো? খেয়াল করো এই জায়গাতে গুণ আছে না, গুণ হলে যোগ হয়ে যাবে। বেসিক ক্যালকুলেশন আমরা সিম্পল মুখে মুখে হিসাব করতে পারবো, গুণ হলে যোগ হয়ে যাবে। তাহলে মাইনাস নিলাম, এই জায়গায় যেহেতু লগ আছে সো আমাদের log 4 যাবে, গুণ যেহেতু আছে এটা যোগ হয়ে যাবে, প্লাস log 10 টু দি পাওয়ার -3 আসবে। ক্যালকুলেশন করলে log 4 এর ভ্যালু কত? log 1 থেকে 10 এর ভ্যালু আমাদের মুখস্থ করতে হবে। log 1 থেকে 10 এর ভ্যালু তুমি কি করবা? খাতার এক জায়গায় শর্টকাট তৈরি করবা, log 1 এর ভ্যালু এত, log 2 এর ভ্যালু এত, log 3 এর ভ্যালু এত, 1 থেকে 10 এর ভ্যালু খাতায় লিখবা, লিখে নিয়ে এটা মুখস্থ করবা। যেমন log 4 এর ভ্যালু 0.6 আসে, সো মাইনাস 0.6, আর এই জায়গাতে ওই যে পাওয়ার আছে সামনে আমাদের -3 চলে আসে। সো ক্যালকুলেশন করলে এখন যদি তুমি আড়াআড়ি গুণ করো, মানে মাইনাস গুণ করে দাও, 2 - 0.6 ক্যালকুলেশন করলে 1.4 আসবে হচ্ছে ভ্যালু। ক্যালকুলেশন করলে এটা 2 না, এটা 3, 3 - 0.6, সো 2.4 আসবে ভ্যালু। কত আসবে? 2.4। তো এখান থেকে আমি ফাইনালি ক্যালকুলেশন করে এই যে 3 - 0.6 মানে 2.4 পাবো ভ্যালু। সেখান থেকে 2.4 আমাদের ফাইনাল রেজাল্ট আসবে। তাহলে আমাদের এখানে 0.002 এইটা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি পিএইচ বের করতে বলে আমরা পারবো কিনা, সিম্পল জিনিস আমাদের এটা বুঝতে হবে। তাহলে এখানে আমাদের কাজ কি? কাজ খুব সিম্পল, কাজ হচ্ছে log 1 থেকে 10 পর্যন্ত এই ভ্যালুগুলা ক্যালকুলেটর দিয়ে আগে বসায়নি মুখস্থ করা, ক্যালকুলেটর দিয়ে আগে বসায়নি মুখস্থ করা। বুঝতে পারছো? একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা ফলো করে মুখস্থ করা। ওকে, এবার মুখস্থ করার পরে আমরা যখন এই জায়গাতে এভাবে ক্যালকুলেশন করতেছি, এই ক্যালকুলেশনগুলো আমাদের শিখতে হবে। তো শক্তিশালী অম্লের পিএইচ আমরা শিখলাম প্রথমে, শক্তিশালী অম্লের পিএইচ। এখন আমরা শক্তিশালী ক্ষারের পিএইচ বের করা শিখবো। কিসের পিএইচ? শক্তিশালী ক্ষারের পিএইচ। শক্তিশালী ক্ষারের পিএইচ বলতে কি বোঝাচ্ছে? সাপোজ ধরো আমাদের কাছে বলছে 0.004 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ বের করো। তো এখন যখন আমার পিএইচ বের করতে বলছে, বাট চাইছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি OH থেকে আমি POH পাবো। তাহলে এখানে আমার বেসিক ফর্মুলাতে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসবে বা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা আসবে, সেটা কত? 0.004। এবার চিন্তা করো, তুমি যদি আগের মতো চিন্তা করো 4 ডিভাইডেড বাই 1000, একের পর 3টা শূন্য মানে 1000, পয়েন্টের জন্য 1, মানে এটাকে এভাবে লেখা যায়। আমি জানি না তোমরা আবার বুঝবান কিনা। দেখো এই যে পয়েন্ট, তুমি কি করবা? উপরের সংখ্যাটা লিখে নিবা, পয়েন্টের জন্য 1, পয়েন্টের জন্য 1 নিলাম, এবার পয়েন্টের পর 1 2 3 0, সো আমাদের এখানে 3টা ঘর আসবে। পরবর্তী লাইনে মাইনাস লগ অফ ক্যালকুলেশন করলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসে। এখান থেকে ক্যালকুলেট করলে ভালো করে খেয়াল করো, এই 4 এর জন্য আসে কত? আমার 4 এর জন্য আসে হচ্ছে 0.6, সামনে মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এইটার জন্য আসে হচ্ছে 3। ক্যালকুলেশন করলে 2.4 আসার কথা। এটা কিসের মান? 2.4, এটা আসে হচ্ছে আমার POH এর মান।
তাহলে পিএইচ এর মান কত আসবে 14 মাইনাস 2.4, তাহলে ক্যালকুলেশন করলে 11.6 আসবে। কত আসবে 11.6। এই যে 11.6 এটা কিন্তু ডিরেক্ট বের করা যাইতো। কিভাবে ডিরেক্ট বের করা যাইতো খেয়াল করো, এই যে পয়েন্টের পরে 1 2 3 ঘর, 3 ঘরের জন্য 3 বসাবা, তারপরে মাইনাস দিবা, লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটাকে লগ বসাবা, লগের কোলের ভিতর ওটা বসাবা, তাহলে log 4 মানে কত, log 4 মানে হচ্ছে 0.6। একবারে ডিরেক্ট বের করলে এখান থেকে দেখো 2.4 আসে। এটা কিসের মান, এটা পিওএইচ এর মান। দ্যাট মানে পিএইচ কত হবে 14 মাইনাস 2.4। এইটাকে দেখে একবারে এত ক্যালকুলেশন না করে একবারে বলে দেওয়া যায়। এবার বলবা ভাই এটা কিভাবে করলেন, আরেকটা দেখান। দেখো আরেকটা যদি দেখাই একবারে বলে দেওয়া যাবে কিভাবে। যদি তোমাকে বলে 0.003 মোলারিটি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ এইটা বের করতে বলছে, তো এটা কিভাবে বের করবা, খুব সিম্পল। এখানে দেখো হাইড্রোক্সাইড কয়টা আছে, দুইটা হাইড্রোক্সাইড আছে, দুইটা। সো আমাদের 0.003 এর সাথে 2 গুণ হবে। ক্যালকুলেট করলে দেখো 3 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2, ক্যালকুলেশন করলে 6 ডিভাইডেড বাই 1000 আসে। তার মানে এখানে ক্যালকুলেশন করলে 0.006 এটা আসে, 0.006। এবার এখান থেকে যখন আমি পিএইচ বের করতে যাব, পয়েন্টের পরে 3টা ঘর, তো আমার অটোমেটিক আসবে 3 মাইনাস লগের কোলে কত যাবে 6, log 6 এর মান 0.8, log 6 এর মান কত 0.8। সো 3 মাইনাস 0.8 ক্যালকুলেশন করলে 2.2 আসে। কত আসে 2.2 আসে। এই যে 2.2 এটা কিসের ভ্যালু আসলো, এটা পিওএইচ এর ভ্যালু আসলো, বাট চাইছে কি পিএইচ এর ভ্যালু। সো এখান থেকে পিএইচ আসবে হচ্ছে 14 মাইনাস 2.2 মানে 11.8, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। 11.8 এটা কি, এটা হচ্ছে একদম শর্টকাট মাথার ভিতরে করা সিস্টেম দেখালাম। আগে কি দেখাইছি, আগে দেখালাম হচ্ছে কিভাবে তুমি ভেঙে ভেঙে ইন ডিটেল করবা, পরে কি দেখালাম মাথার ভিতরে কিভাবে তুমি শর্টকাট করবা, মাথার ভিতরে কিভাবে তুমি শর্টকাট করবা। সো এই যে শর্টকাট সিস্টেম দেখালাম, এটা যদি তুমি মাথার ভিতরে একবার ঢুকে ফেলতে পারো তোমার জন্য ইজি, একদম ইজি। বুঝতে পারছো? এইটার সলভ ক্লাসে আমি পর্যাপ্ত পরিমাণে পিএইচ এ ম্যাথ সলভ করাইছি। সো তোমাকে সলভ করতে পারতে হবে, সলভ করতে হবে, এবং তুমি শুধু আমার ক্লাস দেখবা এবং ক্লাস দেখে এই জিনিসপত্র শেখার পরে আর প্র্যাকটিস করবা না, পরীক্ষার হলে পারবা না। পরীক্ষার হলে যদি তুমি পারতে চাও তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ধরে 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 প্র্যাকটিস করতে হবে। ধরে 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 প্র্যাকটিস করলে তাহলে তুমি পরীক্ষার হলে যে পর্যাপ্ত পরিমাণে পারবা। ওকে, সো আশা করি এখান থেকে তুমি পুরাটা বুঝতে পারছো। এবার আসো আমরা দুর্বলের ক্ষেত্রে আমরা পিএইচ বের করব। দুর্বলের ক্ষেত্রে, সো দুর্বলের ক্ষেত্রে যখন আমরা পিএইচ বের করি, দুর্বল অম্ল, দুর্বল ক্ষার, এগুলার ক্ষেত্রে যখন আমরা পিএইচ বের করি, দুর্বল অম্ল কিংবা দুর্বল ক্ষার উভয়ের ক্ষেত্রে পিএইচ বের করতে যে আমাদের একটা সিম্পল জিনিস লাগে, সেটা হচ্ছে অসওয়াল্ডের সূত্র। অসওয়াল্ডের সূত্রকে আমরা বলি কে এ অ্যাসিডের ক্ষেত্রে অসওয়াল্ডের সূত্রের ক্ষেত্রে কে এ ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসে আলফা স্কোয়ার সি। তারপরে বেজের ক্ষেত্রে কেভি ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। সো আমরা যখন অসওয়াল্ডের সূত্রের ক্ষেত্রে আলফা এর ভ্যালু বের করি, আলফা ইকুয়ালস টু রুটের নিচে কে ডিভাইডেড বাই সি একটা ভ্যালু আসে, আরেকটা ভ্যালু আসে রুটের নিচে কে বি ডিভাইডেড বাই সি। এই হচ্ছে আমাদের অসওয়াল্ডের ক্ষেত্রে ফর্মুলা। অসওয়াল্ডের ক্ষেত্রে এই দুইটা ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া অসওয়াল্ডের যে দুইটা ফর্মুলা মুখস্থ করলাম, এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমি ম্যাথ করব কিভাবে? খুব সিম্পল, এই দুইটা ফর্মুলা করে ম্যাথ করা খুব সিম্পল। দেখো কেন সিম্পল, কারণ হচ্ছে আমরা জানি যে যখন আমরা দুর্বল অম্ল নিই বা দুর্বল ক্ষার নিই, তখন আমাদের বিয়োজিত হয় একটা নির্দিষ্ট পরিমাণে। কি পরিমাণে বিয়োজিত হয় সেটাকে আমরা বিয়োজন মাত্রা দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? বিয়োজন মাত্রা দিয়ে প্রকাশ করি। বিয়োজন মাত্রাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। সো আলফা মানে হচ্ছে 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হচ্ছে, 1 মোল থেকে কতটুকু, হ্যাঁ 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয় সেইটা হচ্ছে আমাদের আলফা। যেমন ধরো আমরা এখানে CH3COOH নিলাম, এইটা ভেঙে যখন CH3COO- এবং হাইড্রোজেন প্লাসে রূপান্তর হয়, এইটা ভেঙে যখন ওখানে রূপান্তর হয়, ধরে নাও এখানকার ঘনমাত্রা C দেয়া আছে, সো এখান থেকে যখন ভেঙে এটাতে রূপান্তর হবে, এই C থেকে তোমার ভাঙবে হচ্ছে আলফা ইন্টু সি।
সি থেকে ভাঙবে হচ্ছে আলফা ইন্টু সি। আলফার পরিমাণ পার্সেন্টেজে প্রকাশ করা হয়, যদি 5% হয় তাহলে কত এর 5%, মানে সি এর 5%। তাহলে সি এর 5% চলে যাওয়ার পর এখানে অবশিষ্ট থাকবে সি মাইনাস আলফা সি। আর চলে যাবে কোথায়? চলে যাবে এই জায়গাতে। তাহলে যাবে হচ্ছে আলফা সি, যাবে হচ্ছে আলফা সি, ঠিক আছে? এই আলফা সি, আলফা পরিমাণ, এটা হচ্ছে বিয়োজনের মাত্রা। তো কোথাও যদি আমরা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা নিই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, সেটা সবসময় আলফা ইন্টু সি আসে। কোথাও যদি আমরা দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা নিই, কতটুকু ঘনমাত্রায় দুর্বল অ্যাসিড আছে, সেটা হচ্ছে আলফা ইন্টু সি আসে। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা, সি মানে কি? সি মানে হচ্ছে ঘনমাত্রা। সো আলফা মানে বিয়োজন মাত্রা, সি মানে ঘনমাত্রা। এখন যদি তোমাকে প্রশ্ন করে 0.05 মোলারিটি 2% CH3 COOH এর পিএইচ কত, তো এইটা পিএইচ বের করতে গেলে তখন আমাদের এই জায়গাতে ঘনমাত্রা, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে হবে আলফা ইন্টু সি। আলফার পরিমাণ 2%, মানে 2/100 ইন্টু সি এর ভ্যালু কত? 0.05, মানে 5/100। ক্যালকুলেশন করলে 5 5 5 দুগুণা 10, একটা শূন্য কেটে যায়, 10⁻³ আসে। কত আসে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসে 10⁻³ সো তখন আমি পিএইচ যখন বের করব, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এই হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা, মানে আলফা ইন্টু সি আসবে। সো ক্যালকুলেশন করলে মাইনাস লগ অফ এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে 10⁻³ পাবো। এই 3 সামনে এসে আমাদের রেজাল্ট আসবে কত? 3। এই 3 সামনে এসে কত আসবে? রেজাল্ট আসবে 3। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে 3 পাবো পিএইচ। বাট এটা করতেছি কেমনে? এই আলফা ইন্টু সি দিয়ে। এখন মজার ব্যাপার হচ্ছে আলফার আবার কিন্তু আলাদা ভ্যালু আছে। যখন আমার বিয়োজন ধ্রুবক দিয়ে করতে বলবে তখন আমাদের এই ভ্যালু বসাতে হবে। বিয়োজন ধ্রুবক দিয়ে করতে বললে কি বসাতে হবে? এই ভ্যালু বসাতে হবে। এখন এইটা আমরা কিভাবে মেইনটেইন করব? খুব সিম্পল। এইটা মেইনটেইন করার জন্য আমাদের এক্সট্রা পেজ নেই। হ্যাঁ, খেয়াল করো, আমাদের কোথাও আলফা ইন্টু সি দেয়া আছে। এখন আমরা জানি আলফা মানে রুটের নিচে কে এ ডিভাইডেড বাই সি। এই যে সি আছে এটাকে আমরা রুট সি লিখতে পারি। সো খেয়াল করো, উপরে রুটের নিচে কে এ, নিচে হচ্ছে রুট সি, এখানে একটা রুট সি আছে, এখানে একটা রুট সি আছে, রুট সি কেটে যায়। দেখো রুটের নিচে কে এ ইন্টু সি আসে। এইটা কি? এইটা হচ্ছে আমাদের নতুন হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা যখন আমাদের বিয়োজন ধ্রুবক দেয়া থাকবে। সো খেয়াল করো, তাহলে আমরা পিএইচ বের করার ফর্মুলা কি পাচ্ছি? পিএইচ বের করার ফর্মুলা পাচ্ছি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে মাইনাস লগ অফ আলফা ইন্টু সি, তারপরে মাইনাস লগ অফ রুটের নিচে কে এ ইন্টু সি। দুইটা জিনিস, মাইনাস লগ অফ আলফা ইন্টু সি, মাইনাস লগ অফ রুটের নিচে কে ইন্টু সি। এই দুইটা দিয়ে আমরা রুটের নিচে বের করতে পারতেছি। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার খেয়াল করো, এই যে জিনিসটা আমরা ক্লিয়ার করলাম, আমাদের ধরো বলে দিছে যে 4.5 ইন্টু 10⁻, কত বলছে? 4.5 ইন্টু 10⁻7 মোলারিটি। 4.5 ইন্টু 10⁻, আচ্ছা 4.5 ইন্টু 10⁻7 কে এ বিশিষ্ট, ঠিক আছে, 0.00, তারপর হচ্ছে 0.02 মোলারিটি। তাহলে কত বলছে আমাদের? খেয়াল করো এখানে, আচ্ছা একটা শূন্য কমাই দিই, 1 2 3 4 5, ঠিক আছে। তো 0.00, 4টা 0, 4 মোলারিটি CH3 COOH এর পিএইচ কত? এইটা বলছে, এটা জিজ্ঞেস করছে, পিএইচ বের করতে বলছে। তাহলে এই জায়গায় যখন পিএইচ বের করতে বলছে, দেখো অলরেডি আমার কাছে কে এ আছে, আবার সি আছে। তাহলে যখন আমি এইটার ক্ষেত্রে পিএইচ বের করব তখন পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ, খেয়াল করো কি আসবে, মাইনাস লগ অফ রুটের নিচে কে এ ইন্টু সি, এটা আসবে, তাই না? সো খেয়াল করো, মাইনাস লগ অফ রুটের নিচে কে এর ভ্যালু কত? 4.5 ইন্টু 10⁻⁻7 ইন্টু সি। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু দেখো এই যে টোটাল এই জিনিসটা আছে। সো দেখো 2 ইন্টু পয়েন্টের পর 1 2 3 4 5টা শূন্য, তাহলে 2 ইন্টু 10⁻⁻5 আসতেছে। এবার ভালো করে খেয়াল করলে দেখবা এখান থেকে তুমি যদি গুণ করো, এই অংশটা গুণ করো, 2 আর 4.5 মিলে ক্যালকুলেশন করলে রুটের নিচে 9 আসে।
আর এটা ক্যালকুলেশন করলে 10 টু দি পাওয়ার 7 5 12 আসে। ক্যালকুলেশন করলে দেখবা এইটাকে রুট করলে 3 আসবে, আর এইটাকে ক্যালকুলেশন করলে 10 টু দি পাওয়ার -6 আসবে। এবার এইটা মাইনাস লগ এর নিচে বসবে, তাই না, লগের ভিতরে বসবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এই 10 টু দি পাওয়ার -6 এর জন্য তুমি ভ্যালু পাবা 3। এই 10 টু দি পাওয়ার -6 এর জন্য ভ্যালু পাবা 3, আর এই 3 এর জন্য log 3 এর ভ্যালু পাবা 0.5। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার রেজাল্ট আসবে 5.5। ক্যালকুলেশন করলে কি রেজাল্ট আসবে 5.5। এইটা হচ্ছে আরেকটা সিস্টেম যেটার মাধ্যমে তুমি পিএইচ এর বেসিক ক্যালকুলেশন করতে পারো। বুঝতে পারছো? সো পিএইচ এর বেসিক ক্যালকুলেশন এই দুইটা মেথডে করে, এই দুইটা মেথডে করার জন্য তোমার একটা জিনিস মাস্ট, যেটাই করো একটা জিনিস মাস্ট। সেই মাস্ট জিনিসটা কি? মাস্ট জিনিসটা হচ্ছে লগ এর ভ্যালু। যেমন ধরো log 1 এটার মান 0, log 2 এটার মান ধরো হচ্ছে 0.4, log 3 এইটার মান হচ্ছে 0.5। ক্যালকুলেটর মিলাবা, আমার আইডিয়া আছে এই কাছাকাছি এরকমই ভ্যালু আসে, সো আমি আইডিয়ার উপর ডিপেন্ড করে করতেছি। তারপরে ধরো log 4 এটার ভ্যালু কত? 0.6। তারপরে log 5 এটার ভ্যালু হচ্ছে 0.7, log 6 এটার ভ্যালু হচ্ছে 0.8, log 7 এটার ভ্যালু হচ্ছে 0.85, log 8 0.9, log 9 0.95, log 10 এর মান আসছে হচ্ছে 1। এই যে ভ্যালু, এই ভ্যালুগুলা তুমি মুখস্থ করবা, মনে রাখবা, প্যাটার্ন শিখবা, শিখলে তুমি ইজিলি বের করতে পারবা। সো এটা ছিল হচ্ছে আমরা পিএইচ কিভাবে বের করব সেইটা নিয়ে একদম বেসিক কাহিনী। পিএইচ কিভাবে বের করব এটা নিয়ে আমাদের একদম বেসিক কাহিনী। সো পিএইচ বের করার এ টু জেড আমরা কি করতে পারছি, আমরা এই এক ক্লাসে দেখতে পারছি। এখন আমাদের পিএইচ শেষ হয়ে যাওয়ার পর বাফার নিয়ে কাজ শুরু করতে হবে। সো এর পরের পার্টে আমরা বাফার নিয়ে কাজ শুরু করব। সো আমাদের ক্লাসের পরবর্তী পার্ট হচ্ছে বাফার দ্রবণ নিয়ে। বাফার দ্রবণ কি এইটা হচ্ছে আমাদের প্রথম জানতে হবে। তো আমরা সবাই জানি বাফার দ্রবণ কি। বাফার দ্রবণ হচ্ছে যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ অপরিবর্তিত থাকে। অর্থাৎ বাফার দ্রবণের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পিএইচ অপরিবর্তিত অবস্থায় থাকে। এটা আমাদের মাথায় রাখতে হবে, অপরিবর্তিত অবস্থায় থাকে। কখন অপরিবর্তিত থাকে? ধরো এই দ্রবণের ভিতরে এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণটা যদি বাফার হিসেবে কাজ করে, তো এই দ্রবণের ভিতরে তুমি সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস দিবা বা সামান্য পরিমাণ হাইড্রোক্সাইড মাইনাস দিবা, যেইটাই দাও এই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন ঘটবে না, তখনই এটা বাফার। তো এই যে পিএইচ অপরিবর্তনীয় থাকবে, এখানে আবার আরেকটা শর্ত আছে, সামান্য পরিমাণ দিতে হবে, অধিক দিলে হবে না, সামান্য পরিমাণ, এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সো আমরা এর ভিতরে যেটাই দিই সেটা অনেক কম পরিমাণে হবে, সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ এইটা উল্লেখ থাকতে হবে। সো অল্প পরিমাণ যদি অ্যাসিড বা ক্ষার দিই, তখন যদি পিএইচ পরিবর্তন না হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বাফার দ্রবণ। এই হচ্ছে আমাদের কাহিনী। এখন বাফার দ্রবণে হচ্ছে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যখন দিব, তখন বাফার দ্রবণ কি সেটা সংজ্ঞা আমরা বুঝতে পারলাম, বাট বাফার দ্রবণ তৈরির আমাদের শর্ত শিখতে হবে যে বাফার কখন তৈরি হয়। সো বাফার দ্রবণ তৈরি কি শিখতে হবে? শর্ত শিখতে হবে। বাফার কখন তৈরি হয় এটা যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বাফারের শর্ত বুঝতে পারবো। বাফার কখন তৈরি হয়? বাফার মেইনলি তৈরি হয় যখন কোনো একটা দ্রবণে, ঠিক আছে, বাফার দ্রবণ তৈরির শর্ত হচ্ছে কোনো একটা দ্রবণে একটা অংশ উইক হবে আর একটা অংশ হবে স্ট্রং, তখন আমাদের বাফার তৈরি হয়। এবং আমাদের মাথায় রাখতে হবে যাকে আমরা উইক নিব এর পরিমাণ আমাদের এক্সেস নিতে হবে, মানে অতিরিক্ত পরিমাণ নিতে হবে। এক্সেস বা অতিরিক্ত পরিমাণ যদি আমরা উইক নিই, তখন আমাদের হচ্ছে বাফার তৈরি হবে। যেমন ধরো আমরা যদি উইক অ্যাসিড নিই, উইক অ্যাসিড যেমন ধরো CH3COOH, এটা একটা উইক অ্যাসিড, এইটার পরিমাণ যদি আমরা এক্সেস নিই, হ্যাঁ, এক্সেস পরিমাণ উইক অ্যাসিড নিই, এর সাথে স্ট্রং আমি কি নিব? ক্ষার নিব, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুই মিলে আমার বাফার তৈরি হবে। তাহলে খেয়াল করো, একটা আমার গেছে উইক আর একটা গেছে স্ট্রং। এবার যদি আমি উইক অ্যাসিডের জায়গায় উইক বেজ নিই, যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটা উইক বেজ, এর সাথে যদি আমরা একটা স্ট্রং অ্যাসিড HCl নিই,
এই দুই মিলে যেটা তৈরি হবে সেটা বাফার। তবে মাথায় রাখতে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুইয়ের পরিমাণ এক্সেস নিতে হবে, মানে অতিরিক্ত নিতে হবে। যে উইক হবে তার পরিমাণ হবে হচ্ছে অতিরিক্ত, যে উইক তার পরিমাণ অতিরিক্ত যদি আমরা নিই তাহলে বাফার তৈরি হবে। আবার বলি, যে উইক তার পরিমাণ যদি আমরা অতিরিক্ত নিই তখন আমরা এখান থেকে বাফার পাবো, অতিরিক্ত না নিলে বাফার পাবো না। তাহলে যে দুর্বল, যে উইক তার পরিমাণ আমরা অতিরিক্ত নিব। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের বাফার তৈরির শর্ত, প্রথম কথা। এখন প্রশ্ন হচ্ছে এই দুই মিলে আমাদের বাফার তৈরি হয় কিভাবে, বাফার তৈরি হয় কিভাবে। সো সেই বাফার তৈরি কিভাবে হয় সেটা দেখার জন্য আমরা প্রথমেই অম্লীয় বাফার দ্রবণে আসবো, প্রথমে আসবো অম্লীয় বাফার দ্রবণ। এবার মাথায় রাখবো যেটার পরিমাণ অতিরিক্ত তার নাম অনুসারে বাফারের নাম হবে। যেমন ধরো এটা একটা অম্লীয় বাফার দ্রবণ, তো অতিরিক্ত যদি আমরা দুর্বল নিই তার মানে আমরা এখানে দুর্বল অম্ল নিব। তো দুর্বল অম্ল হিসেবে কি নিচ্ছি, CH3COOH, এটা আমি কি নিচ্ছি, অতিরিক্ত নিচ্ছি, তাই না? এটা হচ্ছে আমি অতিরিক্ত নিছি। এর সাথে একটা স্ট্রং ক্ষার এটা নিলাম, দুই মিলে আমার বিক্রিয়া করে CH3COONA তৈরি করে এবং পানি তৈরি করে। তো এইটা হচ্ছে আমার একটা অম্লীয় বাফার দ্রবণ। এই যে বাফার দ্রবণটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের একটা অম্লীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণ নাম কি অনুসারে হবে, দুর্বল যে, দুর্বল যে, দুর্বল যে এবং যার পরিমাণ অতিরিক্ত তার নাম অনুসারে আমার বাফার দ্রবণের নাম হবে। যে দুর্বল, যার পরিমাণ অতিরিক্ত তার নাম অনুসারে আমার বাফার দ্রবণের নাম হবে। তাহলে এখানে আমাদের দুর্বল কে আছে, CH3COOH, এবং CH3COOH এ অতিরিক্ত আছে, অতিরিক্ত আছে, এই জন্য এটার নাম অনুসারে আমার বাফার দ্রবণের নাম হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আমি এখান থেকে বাফার দ্রবণ পাচ্ছি। সো এই বাফার দ্রবণটা কেন বাফার দ্রবণ হিসেবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, এইটা দিয়ে আমরা বাফার দ্রবণ তৈরি করতে পারি। এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এই পার্টটা যেটা আছে না, এই পার্টটা হচ্ছে আমার বাফার তৈরির ম্যাটেরিয়াল। এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমার বাফার তৈরির ম্যাটেরিয়াল। এইটা দিয়ে আমরা বাফার তৈরি করতে পারি, তৈরি করতে পারি। কিন্তু এই দুইটা মিলে যখন দ্রবণটা তৈরি করছে তখন বাফার হিসেবে কাজ করে হচ্ছে এই অংশটা আর এই অংশটা, এই দুইটা মিলে বাফার হিসেবে কাজ করে। ব্যাপারটা কি, ধরো আমি অতিরিক্ত পরিমাণে CH3COOH নিছি, এইটার পরিমাণ নিছি ধরো হচ্ছে 10 মোল, আর আমরা ধরো এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, এইটার পরিমাণ 5 মোল। সো 10 মোলের সাথে 5 মোল যখন আমি বিক্রিয়া করাবো এইটা সম্পূর্ণরূপে এই অ্যাসিডের সাথে বিক্রিয়া হয়ে চলে যাবে, ফলে এইটা এখন দ্রবণে শেষ হয়ে যাবে, হয়ে যে এইটা আর এইটা মিলে আমার এখানে 5 মোল পরিমাণে তোমার লবণ তৈরি করবে। এখন দেখো তো 10 মোল থেকে 5 মোল যদি লবণ তৈরি করে তাহলে এখানে আমাদের অবশিষ্ট কতটুকু থাকে, অবশিষ্ট থাকে হচ্ছে 5 মোল। তাহলে খেয়াল করো এই টোটাল দ্রবণে আমরা CH3COOH এইটা পাই 5 মোল অবশিষ্ট আছে, আর উৎপন্ন হয় হচ্ছে CH3COONA, এইটা উৎপন্ন হয় হচ্ছে 5 মোল। তাহলে এই দুইটা মিলে বিক্রিয়া করার পর এই যে দুইটা অংশ তৈরি হলো, এই 5 মোল 5 মোল এইটাই হয় আমার হচ্ছে বাফার দ্রবণ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে বাফার দ্রবণ। তাহলে এই অংশটা হচ্ছে আমার বাফার তৈরির ম্যাটেরিয়াল, এইটা আমার বাফার তৈরি করে, তৈরি করতে পারে, আর এটা হচ্ছে আমার বাফার দ্রবণ। এবং এই বাফার দ্রবণটা কি ধরনের বাফার দ্রবণ, এই বাফার দ্রবণটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। কেন অম্লীয় বাফার দ্রবণ, কারণ হচ্ছে এইটা বিক্রিয়া করে, খেয়াল করো এটা অম্লীয় বাফার দ্রবণ বিকজ এইটা বিক্রিয়া করে এই যে এই অংশটা, এই যে এই অংশটা এটা হচ্ছে দুর্বল অংশ, তাই ঠিক আছে, এটা যখন বিক্রিয়া করে এটা দুর্বল অংশ এবং এটার পরিমাণ অতিরিক্ত থাকে। সো বিক্রিয়া করার পরেও এইটা আমার দ্রবণকে অম্ল আকারেই তৈরি করে রাখে, দ্যাটস ওয়াই এটা অম্লীয় বাফার দ্রবণ। সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে, টোটাল ব্যাপারটা ধরে নিলাম আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো অম্লীয় বাফার দ্রবণের পর আমরা ক্ষারীয় বাফার দ্রবণ দেখি। যে বাফার দ্রবণ যদি ক্ষারীয় হয়, ক্ষারীয় হইলে কি ঘটনা ঘটবে, ক্ষারীয় হইলে যখনই ক্ষারীয় বাফার দ্রবণ তখন দুর্বল অংশ ক্ষার, তাহলে আমরা দুর্বল ক্ষার নিব। দুর্বল ক্ষার হিসেবে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিব। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমাদের অতিরিক্ত পরিমাণে নিতে হবে। কি পরিমাণে, অতিরিক্ত পরিমাণে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা HCl যোগ করি, দুইটা মিলে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। তো এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে, এইটার প্রথম যে অংশ আছে এই অংশটা কি বলতো, এই যে অংশটা আছে এইটা হচ্ছে আমাদের তোমার ক্ষারীয় বাফার দ্রবণের এই যে পার্টটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল। এইটা দিয়ে বাফার তৈরি করা যায়,
বাফার তৈরি করা যায়। বাট ধরে নিলাম এইটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা নিছি আমরা 15 মোল, আর HCl এটা নিছি আমরা 3 মোল। তাহলে 15 থেকে 3 চলে যে আমাদের এখানে 12 থাকে, যেই 3 চলে যায় সেটা এখানে যে তৈরি করে। তাহলে দেখো বিক্রিয়া করার পর আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আছে হচ্ছে 12 মোল, আর অ্যামোনিয়াম ক্লোরাইড এইটার পরিমাণ আছে হচ্ছে 3 মোল। দুই মিলে বিক্রিয়া করে আমার বাফার তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে আমার দ্রবণ, কি এইটা হচ্ছে আমার দ্রবণ, আর এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বাফার তৈরির ম্যাটেরিয়াল। তাহলে একটা গেল দ্রবণ, একটা গেল ম্যাটেরিয়াল। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা ক্ষারীয় বাফার দ্রবণ কেন? কারণ যখন এই যে এই অংশটাকে অতিরিক্ত নিছি, এটা শেষ পর্যন্ত থেকে যে দ্রবণটাকে তো ক্ষারীয় তৈরি করে রাখে, তাই না? এই দ্রবণটাকে ক্ষারীয় তৈরি করে রাখে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে আমাদের যদি বাফার দ্রবণ চিহ্নিত করতে বলে সেটা আমরা পারবো কিনা? তাহলে আমরা একটা অম্লীয় বাফার দ্রবণ দেখলাম, একটা ক্ষারীয় বাফার দ্রবণ দেখলাম, এবং আমরা বাফার দ্রবণ তৈরির শর্ত দেখলাম। তাহলে শর্ত, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ, তিনটা ক্লিয়ার হয়েছে। এবার আসো বাফারের একটা খুব কমন এমসিকিউ যেটা আমাদের খুব আসে, এটা দেখি। এই যে নিচের কোনটি বাফার এটা হিসেবে কাজ করে, এটা দেখতে হবে। তো আমরা জানি বাফারের ক্ষেত্রে একটা আমার উইক হিসেবে কাজ করে, একটা আমার স্ট্রং হিসেবে কাজ করে। যে উইক তার পরিমাণ অতিরিক্ত থাকে, এইটা হচ্ছে আমাদের শর্ত। তো খেয়াল করি, প্রথমে আমরা যদি দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড উইক না স্ট্রং বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড উইক না স্ট্রং? সো আমাদের এখানে যে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা স্ট্রং, তারপরে HCl আছে এটা স্ট্রং। দুইটাই যদি স্ট্রং হয় তাহলে এটা বাফার দ্রবণ হিসেবে কাজ করে না। পরে খেয়াল করো এই জায়গাতে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা স্ট্রং, আর CH3COOH আছে, এটা উইক। তাহলে একটা উইক একটা স্ট্রং। আচ্ছা, আমরা মিলাইতে পারলাম। এখন আমরা দেখব যে যে উইক তার পরিমাণ বেশি আছে কিনা। খেয়াল করো 0.1 এর সাথে 10 এটা গুণ করলে এখানে আমাদের 1 আসে রেজাল্ট। এইটা আমরা কোন হিসাবে করব? ওই যে n = VS এই হিসাবে করব। বেসিক্যালি n = VS, n মানে মোল, মানে আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে মোল পাওয়া যায়। বাট এখানে মোল পাইতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে, মোল পাইতে গেলে এই ভি বসাইতে হয় লিটারে, বাট এখানে আমাদের ml আছে। সো এখান থেকে গুণ করে আমরা সরাসরি মোল পাবো না, বাট আমরা কম্পারিজন তো করতেই পারি। আমরা যদি এখন রিয়েল টাইম ম্যাথ করতাম তাহলে আমাদের মোলে বের করে করতে হতো, বাট কম্পারিজনের জন্য যেমন আছে তেমনই বেটার। তো খেয়াল করো এই দুইয়ের গুণফল আমরা মোল পাই, মানে অ্যাপ্রক্স একটা মোল পাই। তো এই দুইয়ের গুণফল এখানে 1 মোল আসে, এই দুইয়ের গুণফল এখানে 1 মোল আসে। তাহলে খেয়াল করো তো দুইটার পরিমাণই সমান হয়ে গেছে না? উইক এবং স্ট্রং এর পরিমাণ সমান হইলে এটা বাফার হিসেবে কাজ করবে না, বিকজ যে উইক তার পরিমাণ অতিরিক্ত হতে হবে। যে উইক তার পরিমাণ কি হতে হবে? অতিরিক্ত হতে হবে। সো এইটা আমাদের বাফার হিসেবে কাজ করবে না। এবার দেখো পরবর্তী অংশ যদি যাই, পরবর্তী অংশে যখনই যাব, পরবর্তী আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে আবারও CH3 আছে। তার মানে এইটা উইক, এটা স্ট্রং, এটা উইক, এটা স্ট্রং, এটা উইক পাইছি। এবার দেখতে হবে আমাদের মোল সংখ্যা কত আছে। এখানে দেখো মোল কাউন্ট করলে 1 আসে, এখানে দেখো মোল কাউন্ট করলে 0.1 × 20 মিলে 2 আসে। এবার দেখবো আমি কে বেশি, উইক বেশি না স্ট্রং বেশি। খেয়াল করে দেখলাম আমাদের স্ট্রং বেশি হয়ে যাচ্ছে, উইক কম হয়ে যাচ্ছে। বাট আমাদের বেশি হওয়ার কথা ছিল কে? উইক, যে তার পরিমাণ অতিরিক্ত হওয়ার কথা ছিল। তার মানে এইটাও আমাদের বাফার হিসেবে কাজ করছে না। তার মানে অটোমেটিক লাস্টেরটাই আমাদের অ্যান্সার, তাই না? এটা আমাদের লাস্টের অ্যান্সার হওয়ার কথা। একটু মিলাই দেখি, লাস্টে আমাদের এখানে ক্ষার আছে, এখানে অ্যাসিড আছে। এইটা আমার উইক, এইটা আমার উইক, এইটা আমার স্ট্রং। উইক যেটা আছে তার মোল সংখ্যা আসে 2 মোল, স্ট্রং যেটা আসে তার মোল সংখ্যা হয় 1 মোল। সো 2 মোল থেকে 1 মোল বাদ দিলে 1 মোল থাকে। তার মানে যে উইক তার পরিমাণ বেশি, যে উইক তার পরিমাণ যদি বেশি হয় তাহলে এইটা আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আবার বলি, যে উইক তার পরিমাণ যদি বেশি হয়, সো এইটা আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো যে উইক তার পরিমাণ হচ্ছে আমাদের বেশি। সো নিচের কোনটি বাফার সেই হিসাবে আমরা অপশন ডি কে দাগাইতে পারবো। নিচের কোনটি বাফার এই হিসাবে আমরা কি অপশন ডি কে দাগাইতে পারবো। এই যে এমসিকিউটা শেখালাম, এই এমসিকিউ এর ফরম্যাট এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসবে পরীক্ষায়, আসবে, কোথাও না কোথাও পেয়ে যাবা। সো ভুল করা যাবে না। এটা তুমি করবা কিভাবে? এই বেসিক শর্ত অনুসারে, একটা উইক একটা স্ট্রং, এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। কে উইক কে স্ট্রং সেটা আগে আইডেন্টিফাই করো, কে উইক কে স্ট্রং সেটা আগে আইডেন্টিফাই করো। যে উইক হবে, খেয়াল করো, যে উইক হবে তার পরিমাণ অতিরিক্ত হতে হবে। সো আমরা এই অতিরিক্ত হবে কিনা সেটা বের করার জন্য n = v × s এইটা ফলো করব। n = v × s, v সবসময় আমি লিটারে বসাবো। কিসে বসাবো? v সবসময় আমি লিটারে বসাবো। সো v যদি লিটারে না বসাই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু আমরা
এন এর মান বের করার জন্য ভি লিটারে বসালো, কম্পারিজনের জন্য আমাদের লিটারে বসানোর দরকার নেই, সরাসরি গুণ করব, করে যেটা আসবে দেখবো ওইটা বেশি নাকি কম। বেশি হইলে সেটা আমাদের উইকের ক্ষেত্রে বেশি হলে বাফার হিসেবে কাজ করবে, অন্য যে কোনো ক্ষেত্রে বাফার হিসেবে কাজ করবে না। সেগুলো হচ্ছে আমাদের এক একটা কেস। পরে আসি, পরে আমাদের বাফারের কৌশল আসে। আমরা এখন বাফারের পরবর্তী অংশে বাফারের কৌশল দেখব। সো বাফারের কৌশল কি, মানে বাফার কিভাবে কাজ করে, বাফার কিভাবে কাজ করে সেটা হচ্ছে বাফারের কৌশল। এবার বাফার কিভাবে কাজ করে এটা কিভাবে বুঝবো? ধরো আমরা একটা উইক বাফার নিলাম, সো একটা উইক বাফারের ক্ষেত্রে, মানে ধরো একটা অ্যাসিডিক বাফার নিলাম, সো অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে CH3COOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে CH3COONA প্লাস পানি তৈরি করে। এই দ্রবণের বাফার হিসেবে কাজ করবে এই অংশটা এবং সাথে এই অংশটা। তো এই দুইটা যদি বাফার হিসেবে কাজ করে, প্রথমে আসি আমার অ্যাসিডটা নিয়ে। অ্যাসিড যেটা আছে এর বিয়োজন মাত্রা অনেক কম হওয়ার কারণে এ ভেঙে ভেঙে CH3C+- এবং হাইড্রোজেন প্লাসে পরিণত হয়। আর এই যে লবণটা আছে, লবণটা আবার শক্তিশালী লবণ, সো এর বিয়োজন মাত্রা বেশি, এ ভেঙে আমাদের কিসে পরিণত হয়, সেম ভাবে CH3C+- এবং সোডিয়াম প্লাসে পরিণত হয়। তো এই দুইটা আমাদের বাফার দ্রবণ হিসেবে কাজ করে। এখন বাফার দ্রবণ হিসেবে কিভাবে কাজ করবে? এই দ্রবণের ভিতরে বাফার দ্রবণের কৌশল কি ছিল, যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার দিলেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। তো এই দ্রবণের ভিতরে তুমি সামান্য পরিমাণে হাইড্রোজেন প্লাস আয়ন দাও, সামান্য পরিমাণে হাইড্রোজেন প্লাস আয়ন দিলে এটা এখানে এসে এই অংশের সাথে বিক্রিয়া করে CH3COOH এ রূপান্তর করে। তাহলে তুমি সামান্য পরিমাণ যদি H দাও তাহলে সে পিএইচ না বাড়ায় অ্যাসিড তৈরি করতেছে। এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাসিড কি পিএইচ বাড়াবে? বাড়াবে না, কারণ এই যে অ্যাসিড, এই অ্যাসিডের বিয়োজন মাত্রাই 2% বা 2.5%, অনেক কম। তাহলে নতুন যে তৈরি হচ্ছে এ তো ভাঙবে না আর পিএইচ তো বাড়াবে না। ফলে আমরা সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দিলেও পিএইচ এর মান বেশি পাই না। আবার তুমি যদি এখানে সামান্য পরিমাণ OH মাইনাস আয়ন দাও তাহলে দেখো এটা হাইড্রোজেন প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। যদি পানি তৈরি করে তাহলেও আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই দ্রবণের ভিতরে তুমি সামান্য পরিমাণ হাইড্রোজেন দিলেও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, সামান্য পরিমাণ হাইড্রক্সিল দিলেও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তাহলে বাফারের কৌশলের ভিতরে এইটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল। এরপরে আসে বাফারের তোমার অম্লীয় বাফারের কৌশল দেখলাম, ক্ষারীয় বাফারের কৌশল দেখি। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্লাস HCl এই দুইটা ব্যবহার করা হয়। এই দুইটাকে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। এই দুইটাকে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। সো এখানে আমাদের বাফার হিসেবে কাজ করে কে? বাফার হিসেবে কাজ করে এইটা এবং এইটা। সো তুমি যদি এখন দেখো, প্রথম যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা ভেঙে যে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়নে রূপান্তর হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড যে পার্টটা আছে এই অংশটা ভেঙে যে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল দ্রবণটা। এখন এই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার দিলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এটা তুমি কিভাবে বুঝবা? ধরো এই দ্রবণের ভিতরে সামান্য পরিমাণে OH মাইনাস আয়ন দিলা, এই OH মাইনাস আয়ন যখনই তুমি দ্রবণে দিবা এইটার সাথে বিক্রিয়া করে আবারও অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। আগের অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেটা ছিল এটাই ছিল দুর্বল ক্ষার, যে খুব কম পরিমাণ বিয়োজিত হয়। তাহলে এ তো আরো কম পরিমাণ বিয়োজিত হবে, ফলে সামান্য পরিমাণ হাইড্রক্সাইড দিলে পিএইচ এর কোনো উন্নতি বা অবনতি হইতেছে না, যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে। এখন দ্রবণের ভিতর তুমি যদি সামান্য পরিমাণে হাইড্রোজেন প্লাস আয়ন দাও তাহলে সে এইটার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। যদি পানি তৈরি করে তাহলেও এই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন ঘটায় না। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক প্রক্রিয়া, যে আমি পিএইচ এর পরিবর্তন কেন পাবো না, কারণ সামান্য পরিমাণ হাইড্রোজেন বা সামান্য পরিমাণ হাইড্রক্সিল যেটাই দিই সেটা আমার কোনো এখানে উন্নতি ঘটাবে না। সো দ্যাটস ওয়াই এখানে আমি পিএইচ এর কোনো পরিবর্তন পাবো না। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি যে বাফার এখানে আসলে কাজ করতেছে কিভাবে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, সো আমাদের এখন বাকি আছে হচ্ছে বাফারের পিএইচ পার্ট। এখন আমরা বাফারের পিএইচ পার্ট দেখব। তো বাফারের পিএইচ বের করার জন্য আমাদের
তোমার হচ্ছে হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন দেয়া হয়। হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশনটা বেসিক্যালি কেমন আমরা যদি সেটা আগে বোঝার চেষ্টা করি। হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন এরকম যে কোন একটি বাফার দ্রবণের পিএইচ বের করতে গেলে পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ উপরে আসে লবণের ঘনমাত্রা, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে আসে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তো যখন আমরা অ্যাসিডিক বাফার নিব তখন তার জন্য এই সমীকরণটা আসবে। এবার মজার ব্যাপার হচ্ছে এটা ঘনমাত্রা দিয়ে না করে এটা মোল দিয়েও বের করা যায়। সেটা কিভাবে? পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ উপরে তুমি এন অফ সল্ট নিতে পারো আর নিচে তুমি এন অফ অ্যাসিড নিতে পারো। এই হচ্ছে তোমার অ্যাসিড নিয়ে তুমি যদি পিএইচ বের করতে চাও তার জন্য ইকুয়েশন। এবার যদি তোমার এইটা অম্লীয় বাফার না হয়ে ক্ষারীয় বাফার হয়, ক্ষারীয় বাফার হইলে পিএইচ এর জায়গায় পিওএইচ তৈরি হবে। কি হবে? পিওএইচ। তাহলে পিওএইচ ইকুয়ালস টু পিকেবি প্লাস লগ উপরে যাবে এন অফ সল্টের ঘনমাত্রা, নিচে যাবে এন অফ বেজের ঘনমাত্রা বা এন অফ বেজ, ঘনমাত্রা না তোমার বেজ যাবে। তো এখন যদি এখানে কখনো যদি ওই জায়গাতে মোল না দিয়ে ঘনমাত্রা দেয়া থাকে তাহলে তুমি ঘনমাত্রা লিখতে পারবা, মোল দেয়া থাকলে মোল লিখতে পারবা। যদি মোল না দিয়ে অন্য কিছু দেয়া থাকে, অন্য যে কোনো কিছু, মোল সংখ্যা, তারপর হচ্ছে যে তোমার ভর দেয়া থাকে, অন্য কিছু দেয়া থাকে, সেটাও তুমি এই যে এন থেকে জাস্ট চেঞ্জ করে নিয়ে বের করতে পারবা। প্রশ্ন হচ্ছে ম্যাথটা করবা কিভাবে? এই জায়গাতে বাফারের পিএইচ নির্ণয়ের ম্যাথের ক্ষেত্রে দুইটা টাইপ আছে। বেসিক্যালি এটা ভার্সিটি ক ইউনিটে তেমন একটা দেয় না, তারপরেও দেখাই দিচ্ছি যাতে আসলে পারো। বিশেষ করে এখানে ফর্মুলাটাই আসে, তুমি যদি ফর্মুলাগুলো জানো ফর্মুলাগুলো করতে পারলেই হচ্ছে। বাট যদি আমাদের কখনো দিয়ে দেয়, ম্যাথ দিয়ে দেয়, আমরা করব কিভাবে? খুব সিম্পলি করা যায়। দেখো দুইটা টাইপের। প্রথম টাইপ হচ্ছে আমাদের সরাসরি দ্রবণ দিয়ে দিবে, পিএইচ বের করতে হবে। যেমন ধরো বলে দিল যে পিকেএ ইকুয়ালস টু 4.5, পিকেএ ইকুয়ালস টু 4.5। এবার বলছে যে হলে, এবার বলছে যে 5 মোল, এরকম বলছে যে 5 মোল তোমার CH3 COONA ও এবং 10 মোল CH3 COOH বিশিষ্ট, ঠিক আছে, বাফারের পিএইচ কত, বাফারের পিএইচ কত। তো এখানে আমি এখানে মোল দিয়ে করছি, মোলের পরিবর্তে তারা ঘনমাত্রাও দিতে পারতো। এখানে দেখো মোল দিয়ে করছে, একটা 5 মোল আর একটা 10 মোল, মোলের পরিবর্তে ঘনমাত্রা দিতে পারতো। তাহলে পিএইচ বের করার সময় আগে আমাদের পিকে লিখতে হবে, তারপরে লগ উপরে লিখবো এন অফ সল্ট, নিচে লিখবো এন অফ অ্যাসিড। তাহলে পিকে এর ভ্যালু দেখো 4.5 অলরেডি দেয়া আছে, প্লাস লগ উপরে দেখো তুমি যদি এন অফ সল্ট লিখো, এন অফ সল্ট লিখো তার মানে কত আসবে বলো তো? এন অফ সল্টের ভ্যালু দেখো এই যে লবণ 5 মোল দেয়া আছে, নিচে দেখো এন অফ অ্যাসিড, অ্যাসিডের ভ্যালু 10 মোল দেয়া আছে। তো ক্যালকুলেশন করলে এখানে 5 × 10⁻⁻1 আসে। তাহলে এখান থেকে 4.5 প্লাস ক্যালকুলেশন করলে 5 × 10⁻⁻1 আসে, 1 মাইনাস লগ 5 হয়, 1 মাইনাস লগ 5 মানে 0.7। ক্যালকুলেশন করলে এখান থেকে 0.3 পাওয়া যায়। টোটাল মিলে ক্যালকুলেশন করলে 4.8 আসে হচ্ছে পিএইচ। এইটা হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন যদি কখনো এই টাইপের প্রশ্ন দেয়। বাট সবসময় এই টাইপের প্রশ্ন নাও দিতে পারে। কি টাইপের প্রশ্ন দিতে পারে? আমাদের পিএইচ বের করার জন্য এই টাইপের প্রশ্নের পরিবর্তে আমাদের প্রশ্ন এরকম দিতে পারে, খেয়াল করো, প্রশ্ন এরকম দিতে পারে যে 4.5 পিকেএ ও 0.5 মোলারিটি CH3 COOH ও 0.2 মোলারিটি তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.2 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। এবার মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় খেয়াল করো, একটা অ্যাসিড আছে একটা লবণ আছে, অ্যাসিডের ঘনমাত্রা বেশি, লবণের ঘনমাত্রা কম, তার মানে এটা এখনো বাফার তৈরি হয় নাই, বাফার তৈরি হবে। বিক্রিয়াটা যদি করে CH3 COOH এই জায়গাতে, এর সাথে
সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে CH3COO Na, এই হচ্ছে আমার তৈরি করলো বাফার। এই অংশের ঘনমাত্রা 0.5 মোলারিটি, এই অংশের ঘনমাত্রা 0.2 মোলারিটি। এই দুইটা বিক্রিয়া করে এটা তৈরি করছে, তাহলে তৈরি যখন করছে যে কম আছে সে সম্পূর্ণ শেষ হয়ে যায়। সো এ শেষ হয়ে যে এ তৈরি করে 0.2 মোলারিটি, এ শেষ হয়ে যে তৈরি করে 0.2 মোলারিটি, আর এ সম্পূর্ণরূপে শেষ না হয়ে এই জায়গাটায় থেকে যায়, থেকে যে কতটুকু থাকে 0.5 থেকে 0.2 পরিমাণ থাকে, ক্যালকুলেশন করে 0.3 মোলারিটি থেকে যায়। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাতে বাফার দ্রবণ তৈরি করার পর আমরা CH3COOH এইটার পরিমাণ পাচ্ছি 0.3, আর CH3COONA এইটার পরিমাণ পাচ্ছি হচ্ছে 0.2। ক্যালকুলেশন করে এখন যখন আমি পিএইচ বের করব তখন pKa প্লাস লগ উপরে যাবে n অফ সল্ট, সল্ট কত, সল্ট হচ্ছে 0.2, আর অ্যাসিড কত, অ্যাসিড হচ্ছে 0.3, দ্যাটস ইট। সো এখানে আমাদের যে পিকে আছে এটার ভ্যালু 4.5 লগ, এখান থেকে আমার ভ্যালু আসতেছে কত 2/3। এবার তুমি ক্যালকুলেশন করে বাকি বের করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জায়গাতে যেটা আমি করলাম এটা টাইপটা কি? আমি বলছি টাইপ দুইটা। একটা টাইপ হচ্ছে অলরেডি বাফার দ্রবণ তৈরি করা আছে সেইটা দিয়ে দিবে, আরেকটা টাইপ আছে অলরেডি বাফার দ্রবণ তৈরি করা নেই, বাফার দ্রবণ তৈরি করে নিতে হবে, তৈরি করার পরে ম্যাটেরিয়ালটা আমাদের বসায় পিএইচ বের করতে হবে। সো এই দুই টাইপের জিনিসপত্র আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে এই জায়গাতে এই যে ম্যাথগুলো আছে এগুলো আসার সম্ভাবনা খুব কম, আসার সম্ভাবনা কম। তারপরে তুমি প্র্যাকটিস করে রাখবা, যদি আসে যেন তুমি পারো, প্র্যাকটিস করে রাখবা মাস্ট, যদি আসে যেন তুমি পারো, ভুল না করো। ঠিক আছে, সো আশা করি এই বাফার দ্রবণ থেকে যা যা করাইছি এইগুলা সব তোমার বেসিক ক্লিয়ার করছে, এগুলা সব তোমার নোট করে ফেলতে হবে, এইগুলাই লাগবে। এর পাশাপাশি তুমি আমাদের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসের এমসিকিউ সলভগুলো মাস্ট দেখবা, এই চ্যাপ্টারের উপর মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস দিয়ে দিব সেটা দেখবা। ঠিক আছে, এইটুকু দেখার মাধ্যমে তোমার এই চ্যাপ্টার A to Z কভার হয়ে যাবে। সো এই আশা রেখে তোমাদের সাথে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ, সবাইকে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।